আমি টুটু চলে এসেছি নতুন একটি এপিসোড নিয়ে। আমাদের চ্যানেলটি একটি অডিও ব্রডকাস্ট চ্যানেল, যেখানে শুধুমাত্র সত্য ভৌতিক ঘটনাই শোনানো হয়, কিন্তু কোনো ঘটনার সত্যতা যাচাই করা হয় না। তাই ঘটনাটি আপনারা আনন্দ উপভোগ করার জন্যই শুনুন। আজ আমাদের ঘটনা পাঠিয়েছেন অমিতবাবু। তিনি যেমনভাবে ঘটনাটি পাঠিয়েছেন ঠিক সেই মতো পাঠ করে শোনাচ্ছি তোমাদের। সরাসরি ঘটনাতে ফিরে আসি। আমার নাম অমিত, বাড়ি ঝাড়গ্রাম। আমি পেশাগত একজন নাপ। আমার দোকানে এক কর্মচারী কাজ করত। সেই ছেলেটাকে দেখে আমার পাশের বাড়ির এক কাকু আমাকে বলে তার মেয়ের সম্বন্ধের জন্য। আমি সেই মতো আমার কর্মচারীকে গিয়ে বললাম ওই ছেলেটির নাম ছিল বিপ্লব। ওকে সবটা বলার পর বিপ্লব বলে মা বাবাকে জানাতে হবে, ওরা যা পরামর্শ নেবে সেটাই হবে। তারপর একদিন বিপ্লবের পরিবারের সবাই ওই কাকুর বাড়িতে আসে মেয়েটিকে দেখার জন্য। যথাযথ মেয়েটিকে দেখার পর বিপ্লবের পরিবারের সবাই চলে যায়। কিছু সমস্যার জন্য তারা জানায় তাদের মেয়েটিকে পছন্দ হয়নি। একদিন আমি বিপ্লবকে বলি, তুই আমার দোকানে কাজ করিস, তাই বলছি আমার এক মামাতো বোন আছে, দেখাশোনার জন্য তোর বাড়ির সাথে কথা বলতে পারিস। সেই মতো বিপ্লবের পরিবারের লোক রাজি হয় মেয়েটিকে দেখতে আসার জন্য। আমার মামা বাড়ি বাঁকুড়ার পহড়া নামক এক গ্রামে। বিপ্লবের বাড়ির সবার মেয়েটিকে দেখে খুব পছন্দ হয়। পছন্দ হবে নাই বা কেন, দেখতে ভারী মিষ্টি, পটল চেরা চোখ, কায়গতরও বেশ ভালো, আর মুখখানা যেন লক্ষ্মী ঠাকুরের মতো। তারা ওই দিন বিয়ের জন্য বলে। আমি বললাম তাহলে পুরোহিত ডাকা হোক, একটা শুভ দিন দেখে বিয়েটা সম্পূর্ণ করা হবে। কিছুদিন বাদে তাদের বিয়ে হয়। তাদের নিয়ম ছিল বিয়ের বাসর রাত্রেই কাল রাত্রির প্রথা পালন করা এবং তার পরের দিনই বৌভাত। আমার সব ফ্যামিলিকে নিয়ে আমি বৌভাতে গেছিলাম। সেখানে গিয়ে দেখি দুপুর গড়িয়ে গেল, কিন্তু খাবারের কোনো ব্যবস্থাই শুরু হয়নি। ওই নিয়ে তর্ক বিতর্ক শুরু হয়। তারপর ওখান থেকে আমরা চলে আসার প্রস্তুতি নিই। ঠিক তখনই জোর করে বিপ্লবের বাড়ির সবাই বলে যে খাবার হয়ে গেছে, দয়া করে আপনারা খাবার খেয়ে যাবেন। তাদের কথা মতো আমরা খেতে যাই। তাদের মাটির দোতলা বাড়ি, বাড়ির বারান্দায় খাওয়ার ব্যবস্থা করে। আমার সব পরিবার নিয়ে আনন্দ করে খাবার গ্রহণ করি। ঠিক সেই সময় আমার স্ত্রী লক্ষ্য করে বারান্দার এক পাশের দেওয়াল থেকে রক্ত গড়িয়ে পড়ছে। কিছুটা হতভম্ব হয়ে সে আমাকে ডেকে বলে, দেখো ওখানে কেমন রক্ত, কোথা থেকে এলো বলো তো। এই কথাটি বলতে বলতে আমার স্ত্রী ছাদের এক কোণের দিকে তাকিয়ে চিৎকার করে ওঠে। ওখানে আমরা যেটি দেখি সেটি দেখার জন্য প্রস্তুত ছিলাম না। আমাদের সবার হাত পা ঠান্ডা হয়ে যায়। দেখি বাঁশের মাচার ঝুড়ির ভেতরে গলা কাটা দুটি পায়রা রাখা আছে। ওখান থেকে টপ টপ করে ঝরে পড়ছে রক্তের বিন্দুগুলো। তাদের বাড়ির কাউকে আমরা এইসব কথা জিজ্ঞাসা করলাম না। আমরা আমাদের মতন খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা দিই। সেই ঘটনার পর আমার স্ত্রী কেমন যেন একটা নেতিয়ে পড়েছে। আমি তখন কিছু বললাম না। ভাবছিলাম সারাদিনের এতটা পথ অতিক্রম করেছে, এত অবেলায় খাওয়া দাওয়া, শরীরটা হয়তো খারাপ হয়েছে, তাই হয়তো এইভাবে শুয়ে আছে, বসে আছে। যথারীতি আমরা ওখান থেকে বাড়ি ফিরে আসি। তারপরেই শুরু হয় অবিশ্বাস্য কিছু ঘটনা। আমার স্ত্রী জামা কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে খাটের ওপর বসেছিল।
হঠাৎই চিৎকার করে ওঠে আর বলতে লাগে, মা মা, দেখো আমার গলাটা কেউ চেপে ধরেছে, আমি শ্বাস নিতে পারছি না, আমার দম বন্ধ হয়ে আসছে, কষ্ট হচ্ছে আমার প্রচুর। ঠিক একই সময় আমার দিদিরও একই অবস্থা। দিদি কলঘর থেকে দৌড়ে দৌড়ে এসে বলল, মা মা, আমার গলাটাও যেন কেউ চেপে ধরেছে, আমিও ঠিক শ্বাস নিতে পারছি না, যেন মনে হচ্ছে বারবার কেউ চেপে ধরছে আর ছেড়ে দিচ্ছে, প্রচুর কষ্ট হচ্ছে মা। সেই দিন সন্ধেবেলায় 6টা থেকে প্রায় 9টা পর্যন্ত এই বিদ্রূপ চলতে থাকে। আমরা বুঝতে পারলাম না কি করব। বাড়ির সব গুরুজনেরা ভগবানের নাম জপ করতেছিল। সেই দিন রাত্রের পর কয়েকদিন বেশ শান্তিতেই কাটে। দিন কয়েক পর আমার স্ত্রী রাত্রিবেলায় ঘুমের ঘরে হঠাৎই উঠে বসে এক আলাদাই গর্জনের সাথে, যেন কেউ তাকে চেপে ধরে রেখেছে। আমি পাশ থেকে ধাক্কা দিয়ে তাকে বলি, কি গো, কি হয়েছে, তুমি ওই রকম করছো কেন? সে অবচেতন অবস্থায় বলতে থাকে, আমাকে ছেড়ে দে বলছি, আমাকে আমাকে ছেড়ে দে। আমি জোরে ধাক্কা দিয়ে ঘুম ভাঙিয়ে দিই। ঘুম ভাঙতে আমার স্ত্রী আমাকে বলল, আমার বুকের ওপর যেন কেউ বসেছিল, তার হাত পাগুলো মানুষের মতো, কিন্তু মুখটা ছাগলের মতো, আর চোখগুলো লাল মুক্তোর মতো জ্বলজ্বল করছে। আমি বলি, ও তুমি কোনো স্বপ্ন টপ্ন দেখেছো হয়তো, ঘুমিয়ে পড়ো। প্রায় 2-3 দিন পর আবার একই ঘটনা বারবার হতে থাকে আমার স্ত্রীর সাথে। প্রত্যেক দিন রাত্রিবেলায় ঘুমানোর পর সে দেখতে পায় ছাগল মুখওয়ালা কালো লোমশ জানোয়ারটি তার বুকের ওপর বসে গলা টিপছে। এই ঘটনা বারবার হওয়ার পর আমার মা পরামর্শ দিল মাজারে নিয়ে যাবার কথা। মায়ের কথা মতো ঠিক করলাম স্ত্রীকে নিয়ে যাব মাজারে, মৌলমীকে সবটা খুলে বলবো। আমার স্ত্রীকে যখন মাজারে নিয়ে যাই, মাজারে ঢুকতে যাওয়ার আগেই আমার স্ত্রী বিকট চিৎকার করে ওঠে আর বলতে থাকে, আমি 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 যাব না, ভেতরে আমি যাব না, ছেড়ে দে, ছেড়ে দে, আমায় ছেড়ে দে, আমি আমি বাড়ি যাব, আমি ভেতরে যাব না। জোর করে নিয়ে যাওয়া হলো মৌলমীর কাছে। ওনার কাছে বসতেই সব কিছু শান্ত হয়ে গেল। মৌলমী এক গ্লাস জলের ওপর চোখ বন্ধ করে কী সব মন্ত্র পড়তে লাগলো। ওই জল আমার স্ত্রীর গায়ে ছড়িয়ে দিল। তারপর বলল, ভয় পাওয়ার কিছু নেই, তোমরা বাড়ি চলে যাও, ওর আর কিছু হবে না। সবাই আমরা মাজার থেকে বেরিয়ে এলাম। আমার মনের মধ্যে একটা খটকা রয়ে গেছিল, তাই আমি সবাইকে রেখে দিয়ে মৌলমীর সাথে দেখা করতে যাই। মৌলমীকে জিজ্ঞাসা করি, আচ্ছা আমার স্ত্রী কি হয়েছিল বলুন তো? উনি বললেন, তোমরা এরম কোনো পরিবারে অন্নগ্রহণ করেছ যেই পরিবারে কালো জাদু করা হয়। তোমার স্ত্রী কোনো ধরনের গলা কাটা প্রাণী দেখেছে, সেই প্রাণীগুলোকে বলি চড়ানো হয়েছিল। যাকে বলি চড়ানো হয়েছিল সে এসেছিল তোমার স্ত্রীর দেহে। আমি জিজ্ঞাসা করি, তিনি কে ছিলেন সেটি আপনি বলতে পারবেন? আপনার স্ত্রীর ভেতরে কে ছিল সেটা জানার জন্য আপনার স্ত্রীর দেহে আবার তাকে প্রবেশ করাতে হবে। এটি করার জন্য হিতে বিপরীত হতে পারে। আমি বলি, না থাক, কোনো দরকার নেই। সেই বলে মৌলমীর কাছ থেকে আমি বাড়ি চলে আসি। এরপর সব স্বাভাবিক হয়ে যায়, তেমন কিছু আর হয়নি। এই ছিল আমার ঘটনা। ঘটনাটি যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে আপনারা মতামত জানাতে ভুলবেন না। ওয়াও, একটি দুর্ধর্ষ ঘটনা আমরা শুনে নিলাম। থ্যাংক ইউ অমিত বাবু, আপনাকে এত সুন্দর একটি ঘটনা আমাদেরকে শেয়ার করার জন্য, আমাদেরকে পাঠানোর জন্য। আপনাদের সহযোগিতা আমাদের সবসময় প্রয়োজন। আপনারা সহযোগিতা না করলে হয়তো আমাদের এই চ্যানেলটি আরও বড় হতে পারবে না। আমাদের চ্যানেলটিকে বড় করার জন্য আপনারা ঘটনা পাঠাতে থাকুন এবং আপনাদের মতামত জানাতে আপনারা ভুলবেন না।
আজকের আড্ডাতে ঘটনা এতটাই। আবার আসবো পরের মঙ্গলবার কোনো এক দুর্ধর্ষ ঘটনা নিয়ে। ততক্ষণ আপনাদের সাথে থাকুন, পাশে থাকুন, সুস্থ থাকুন এবং ভয় পেতে থাকুন উইথ টুটুর আড্ডা।